এখন রাষ্ট্র পরিচালনা করার জন্য তো সংবিধান লাগবে। এই সংবিধান এখন বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান সংশোধনের এখতিয়ার কার? একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার, জনগণের সরকারের। এই অন্তর্বর্তীকালীন সরকার সংশোধনের একটা প্রস্তাব করতে পারে, কিন্তু ডেফিনেটলি এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার রাখে না। আলী নওয়াজ মাহমুদ খোয়াম ভাই, যেটি আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার সেটিকে অগ্রাধিকার দিলে সময় তো বেশি লাগার কথা না। সামগ্রিক সংস্কার হলে সেটি আসলে কতটা সম্ভব হবে বলে আপনি মনে করেন? একটা জিনিস কি, যে আকাঙ্ক্ষাটা কি এটা বুঝতে হবে। ধরেন আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তার পেছনে কিন্তু আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে এখানে মানুষ মানে মোটা দাগে বলতে গেলে ভাত এবং ভোটের অধিকার চেয়েছে, বাক ব্যক্তি স্বাধীনতার অধিকার, অর্থনৈতিক মুক্তি, সাম্য, এই সমস্ত অধিকার কিন্তু চেয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু একটা মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যখন রাষ্ট্র পরিচালনার প্রশ্ন এসছে, তখন একটা সংবিধানের প্রয়োজন দেখা দিচ্ছে, এবং সেই সংবিধানের প্রয়োজনের তাগিদেই কিন্তু দেখা গেছে তখন গণপরিষদ গঠিত হয়েছে। যারা 70 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তাদেরকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে, এবং গণপরিষদ সেখানে একটা সংবিধান তৈরি করেছে। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনার একটা সংবিধানের আবশ্যকতা কিন্তু এখানে আছে। এখন এখানে আপনাকে বুঝতে হবে যে যে সরকার এখন এখানে বসছে, 5ই আগস্ট ছাত্র জনতার এই বিপ্লবের পরে মানুষের তো একটা আকাঙ্ক্ষা এর ভেতরে কাজ করেছে। সেই আকাঙ্ক্ষা কি? সেই আকাঙ্ক্ষা হচ্ছে তার বাক ব্যক্তি স্বাধীনতা, একই কথা। সেই আকাঙ্ক্ষা হচ্ছে তার বাজার নিয়ন্ত্রণ, তার অর্থনৈতিক একটা ভারসাম্য থাকা, বাজারে গিয়ে যাতে সে স্বস্তি পায়, সে বাইরে যাতে নিরাপত্তা পায়, ন্যায় বিচার পায়। এই সমস্ত জিনিস তো ছিল না বলে এই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু এখানে 5ই আগস্টের ছাত্র এবং জনতার বিপ্লবটা সংগঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিপ্লব সংগঠিত হবার পর যারা দায়িত্ব নিয়েছেন তাদের কাজটা কি? রাষ্ট্র পরিচালনা করা। এখন রাষ্ট্র পরিচালনা করার জন্য তো সংবিধান লাগবে। এই সংবিধান এখন বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান সংশোধনের এখতিয়ার কার? খুব আপনাকে হিসাব করতে হবে যে ওই সংবিধান সংশোধনের এখতিয়ার কার? একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার, জনগণের সরকারের। পার্লামেন্টের 2/3 মেজরিটি দিলে, 2/3 মেজরিটি দিলে আপনি সংবিধানের সংশোধনী আনতে পারেন। সিম্পল মেজরিটি দিয়ে আপনি কোনো বিল পাস করাতে পারেন, এটা বোঝা লাগবে। আমরা যারা রাজনীতি করি, যে সিম্পল মেজরিটি দিয়ে আপনি একটা বিল পাস করাতে পারেন, পার্লামেন্টে কোনো সিদ্ধান্ত পাস করতে পারেন, কিন্তু যখন সংবিধানের আপনি কোনো সংশোধনী আনবেন তখন আপনাকে 2/3 মেজরিটি লাগবে। এখন আমরা যত কথাই বলি যে আমরা এই করব ওই করব, আমি বারবার কিন্তু প্রত্যেক টকশোতে বলি যে আপনার দায়িত্বটা কি, আপনার কর্মসীমা কি? সংবিধান বলেন আর আমার সাধারণ জ্ঞান বলেন, সেই সাধারণ জ্ঞানে বা সংবিধানের আলোকে আপনার বুঝতে হবে যে আমার এখতিয়ার কতটুকু। আমার এখতিয়ারটা হচ্ছে এখানে সংবিধান সংশোধন করা। আমি একটা প্রস্তাব করতে পারি, এই অন্তর্বর্তীকালীন সরকার সংশোধনের একটা প্রস্তাব করতে পারে, কিন্তু ডেফিনেটলি এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার রাখে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসীমাটা হচ্ছে প্রকৃত জনগণের কাছে ক্ষমতাটা দেওয়া। রাষ্ট্রবিজ্ঞান বলেন আর নৈতিক জ্ঞান বলেন, তাতে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্র পরিচালিত হবে জনগণের দ্বারা। এই জন্য আমরা বলি এটা গণপ্রজাতন্ত্রী সরকার, প্রজাদের, আমাদের জনগণের সরকার। তো জনগণের সরকার তো এই 18 কোটি মানুষ এসে তো আর সরকার চালায় না, তখন 18 কোটি মানুষ তার প্রতিনিধি নিযুক্ত করে দেয়। তারা হচ্ছে এই যে পার্লামেন্টে সদস্য হিসেবে যায়, এবং তারা যারা মেজরিটি হয় তারা গভর্নমেন্টে থাকে। এই তো জিনিস, সেটাকেই আমরা জনগণের শাসন বলে কিন্তু আমরা সারা পৃথিবীতে আমরাও মানি। সুতরাং আপনাকে দেখতে হবে যে সংবিধান সংশোধন মানে মৌলিক কোনো বড় ধরনের পরিবর্তন করার দায়, এখতিয়ার, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকারের, জনগণের সরকারের। এটা অন্য কারো না। যদি কেউ মনে করে যে এই সংবিধান
আমি একেবারে আবার ফের লিখব, এই সংবিধান আমি আবার বাতিল করে দিয়ে নতুন করে লিখব, আমি 5 বছর কাটাবো, আমি 10 বছর কাটাবো, খুবই ডেঞ্জারাস কথা। সেটা খুবই ভুল কথা। সেটা গণতান্ত্রিক চেতনার সাথে, ধারণার সাথে একেবারেই যাবে না। এই জন্য আমি বলি কি, এটা আমাদের বুঝতে হবে যে এই সরকারের কর্মপরিধি যেটা, সেই কর্মপরিধি সম্পর্কে সরকারের অবশ্যই খুবই সচেতন হওয়া দরকার। আপনি একাডেমিক্যালি বলেন আর বাস্তব ক্ষেত্রে বলেন, তাত্ত্বিকভাবে বলেন আর বাস্তব ক্ষেত্রে বলেন, আপনাকে সরকারের এই তার কর্মসীমাটা বুঝতে হবে। এবং সেই জন্য একমাত্র সরকারের কাজ হচ্ছে নির্বাচনটা করা, এবং এই নির্বাচন করার জন্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা, এইখানে অর্থনীতিকে একটা মোটামুটি একটা মানদণ্ডের উপরে রাখা, এইগুলো কাজ। এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসা। সুতরাং এই যে একটা মহা গল্প একটা বাজারে চলছে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, তারপরে নির্বাচন দেব, সো ভেরি রং। এইটার মধ্যে অন্য কোনো অভিপ্রায় আছে কিনা আমি বলতে পারবো না, আমি সেটা বলতেও চাই না। বাট আমি সামরিক বাহিনী প্রধান, ওনাকে আমি স্যালুট জানাতে চাই যে উনি একটা ঠিক কথা বলছেন যে 1.5 বছরের মধ্যে তার মধ্যে একটা রোডম্যাপ দিলেন, এবং উনি বলছেন যে এই 1.5 বছরের মধ্যে একটা নির্বাচন দিয়ে মানুষের গণতান্ত্রিক ব্যবস্থাকে এখানে নিয়ে আসা দরকার। তিনি আরো বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ ওটাও থাকবে বলছেন। না। ভেরি গুড, তার ভেরি গুড অ্যাপ্রোচ। এখন এই সময়ের আগেও আমি মনে করি আপনি যেটা বললেন, আমি আগের আলোচনায় কিন্তু আমি বলছি, আমি বলছি যে আজকের এই তথ্য প্রযুক্তির এই যুগে আপনি যদি মনে করেন এইসব কারেকশন করার জন্য, এইগুলো ঠিক করার জন্যে অঢেল সময় লাগবে, কিয়ামত পর্যন্ত সময় লাগবে, সো ভেরি রং। এটা মোটেই ঠিক নয়। এটাকে ঠিক করে এই সরকারের কাজ হবে। একটা কথা বলি, দেখেন, কিছু মনে করেন না, সেটা হচ্ছে এই যে ভাই যে কথাটা বললেন, যে এই সরকার ইতিমধ্যে যদিও ধরেন কতদিন গেল, 1.5 মাস গেল, 1.5 মাসের মধ্যে সরকারকে আমরা সমালোচনা করতে চাই না, কিন্তু ওই যে সূর্য উঠলে দিনটা কেমন যাবে, সকালটা দেখলে বোঝা যায় সরকার কিন্তু রাষ্ট্রের সমস্ত অঙ্গ, সমস্ত অনুষঙ্গের, সমস্ত ক্ষেত্রের সমস্যাগুলোকে এই সরকারের পক্ষে কিন্তু হ্যান্ডেল করা সম্ভব না। দেখেন, একজন উপদেষ্টা 4-5টা করে মন্ত্রণালয় নিয়ে বসে আছে। আপনি বলেন তো প্র্যাকটিক্যালি কি করা সম্ভব? এখন এই ক্ষেত্রে এই জিনিসটার একটা পলিটিক্যাল সেটেলমেন্ট লাগবে, রাজনৈতিক সমাধান লাগবে। এই সারা দুনিয়াতে তাই। এই রাজনৈতিক সমাধান করতে আপনি যত বিলম্ব করবেন, আপনি তত লেজি গবড়ে করবেন। এই রাজনৈতিক সমাধান বা পলিটিক্যাল সেটেলমেন্ট বলতে আমরা যেটা বুঝি, এই পলিটিক্যাল সেটেলমেন্টে আপনি যত তাড়াতাড়ি যাবেন, আপনার জন্য ততই মঙ্গল, সরকারের জন্য ততই মঙ্গল। এই পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্যে যদি আপনি না যান, কোনো অজুহাতে আপনি সময় ক্ষেপণ করেন, ওইটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর একটা বিষয়। আতিক ভাই বলছিলেন যে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় ভূমিকা থাকে। সেখানে পুলিশের বর্তমান যে অবস্থা এবং তারা সেই আস্থার জায়গায় আর নেই আগের মতো, সেখানে আসলে নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই উপযোগিত করে গড়ে তুলতে হবে, তার জন্য তো সময় প্রয়োজন। এটা আপনার, আমি শুধু আইন শৃঙ্খলার কথা বলবো, প্রশাসনও হতে পারে, জি, পুলিশ বাহিনী, আপনার সিভিল প্রশাসন, সিভিল ব্রোকারেজ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক সেক্টর মানে অর্থনৈতিক সেক্টর, শিক্ষা, সব ক্ষেত্রেই কিন্তু মারাত্মক নৈরাজ্য হয়েছে গত 17 বছর। যে নৈরাজ্যটা হয়েছে, এই নৈরাজ্য ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি খুব চিন্তা করি যে ধরেন এই যে পুলিশের সদস্যরা, এটা ভালো অংশ পুলিশের সদস্যরা কিন্তু আজকে বিপদগ্রস্ত। তাদের দিয়ে এমন সমস্ত কাজ করানো হয়েছে, মানে গভর্নমেন্ট যারা থাকে তাদের তো কিছু দায় থাকে, দায়িত্ববোধ থাকে, যে আমি আমার পুলিশকে আমার ব্যক্তিগত কাজে বা আমার দলীয় কাজে বা শুধুমাত্র আমার ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে আমি কতটা ব্যবহার করব। এই পুলিশকে তো একটা ধরেন একটা দানবে পরিণত করে রাখা হয়েছে। আমরা যদি আপনার এই যে ফেসবুকে দেখি যেভাবে ছেলেদেরকে হত্যা করা হয়েছে, আপনার গুলি করা হয়েছে,
ভয়াবহ। মানে যে সমস্ত দৃশ্য দেখলে আপনি আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে। সিনেমা তো হার মানায় অনেক সময়। এই যে পুলিশ এই জায়গায় গেল, তাই না, এই পুলিশটা গেল, এই পুলিশের কি দোষ? মানুষের বিবেচনা থাকে, তারপরে আমি বলবো যে সরকার এবং এই সরকার প্রধান শেখ হাসিনা এবং তার দলবল সবাই মিলে এই পুলিশকে এরকম একটা দানবীয় জায়গায় কিন্তু নিয়ে গেল শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং ফলে দেখা গেল শেখ হাসিনাকে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হলো। ফলে এই পুলিশের ভেতরে দেখবেন ব্যাপক দুর্নীতি। আপনি এই যে ডিসি, এসপি, সচিব টচিব এদের মধ্যে ব্যাপক দুর্নীতি, এবং তার নিজের দলের মন্ত্রী, এমপি তাদের মধ্যে প্রতিদিনই খবরের কাগজে বেরোচ্ছে, কেউ 20,000 কোটি টাকার মালিক, কেউ 10,000 কোটি টাকার মালিক, কেউ এই মানে ভয়ানক ব্যাপার। তো সেজন্যে এইটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। এই তৈরি করার কারণে এটা সত্য যে সমাজ, রাষ্ট্র যাদের দিয়ে চলে, যারা এটাকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে, তো তাদের ক্ষেত্রে একটা মারাত্মক স্খলন হয়েছে। এটাকে ফিরিয়ে আনা জরুরি, এটা ফিরিয়ে আনা জরুরি। এই ফিরিয়ে আনার জন্যেও রাজনৈতিক ঐক্যমত্য দরকার। এটা কেয়ারটেকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একা কিন্তু সম্ভব না। এটার জন্যও কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত্যের দরকার, এবং একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু এইগুলো সংশোধন করা দরকার বলে আমি মনে করি। দেখেন আজকে ব্যাংক সেক্টরের অবস্থা, ব্যাংকে তারল্য সংকট, ভয়াবহ অবস্থা। আজকে ব্যবসা বাণিজ্যের অবস্থা, 18,000 কোটি টাকার দেনা যেখানে, কি অবস্থা ব্যাংকগুলো। এই পরিস্থিতিগুলোর কারণে আপনাকে তো এগুলো রিফর্ম করতে হবে। এখন এই রিফর্মটা আপনি যত ইফেক্টিভলি করবেন, যত তাড়াতাড়ি করবেন, তত দেশের জন্য ভালো। বেশি সময় নিলে পরে এই সংকট আমার ধারণা বাড়বে ছাড়া কমবে না। এখন এইগুলো সংস্কার করে, দ্রুত সংস্কার করে এটাকে একটা নির্বাচনের মধ্যে নিয়ে যাওয়াটাই হচ্ছে কাজ। দেখেন এখানে ভাই যেটা বললেন যে এখানে ধরেন এই গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা সংবিধানে, তারপরে আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে কিনা, প্রধানমন্ত্রী 2 বার থাকবে কিনা, 70 অনুচ্ছেদ থাকবে কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে এসছে। আমাদের নেতা তারেক রহমান কিন্তু অলরেডি তার 31 দফায় বলেছেন যে আপনার এখানে আমরা ভারসাম্যের পার্লামেন্ট তৈরি করব। এখানে 2 বারের বেশি কেউ থাকতে পারবে না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এই কথাগুলো কিন্তু এসছে। সংস্কারের যে কথাগুলো আসছে, সেই সংস্কারের কথাগুলো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টারা একা একা ভাবলে কিন্তু হবে না। এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বসতে হবে, তাদের মতামত নিতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এটাকে একটা সংস্কারের জায়গায় কিন্তু নিতে হবে। তারেক রহমান সাহেবের কথা বললেন, আমি তার সূত্র ধরেই বলি, তিনি বলেছেন যে সংস্কার করলেই হবে না, দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি, এদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। ওটা তো বলেছেন। আমাদের একটা এই যে ধরেন 17 বছরে, আমি আবার বলি 17 বছরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে একটা অর্থনৈতিক ন্যায্যতা, একটা ন্যায্য বিচার ব্যবস্থা, একটা ন্যায্য প্রশাসনিক ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা। এই জিনিসগুলো মানুষকে যদি আপনি না দিতে পারেন, তাহলে পরে জন আকাঙ্ক্ষার সঙ্গে কিন্তু আপনার কাজের কোনো মিল থাকবে না। সুতরাং এই জন আকাঙ্ক্ষাটাকে আপনাকে বুঝতে হবে খুব পলিটিক্যালি, রাজনৈতিকভাবে যদি এটা আপনি ধারণ করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে পরে কিন্তু আপনাকে আবার আরেকটা পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। খোয়েম ভাই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।